কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি চাইলে আমাকে মারতে পারো, কিছু বলবো না। সময় হলে মারবো, এখন গিয়ে রান্না করেন, খিদে আমার পেট জ্বলে যাচ্ছে। আমার হাতের রান্না খাওয়ার জন্য এমন উতলা হলে কেন? প্রেমে পড়েছো নাকি? আপনার প্রেমে পড়বো? জীবনেও না। আর খাওয়ার কথা এই জন্যই বললাম, আমার খিদে পেয়েছে তাই। বুঝি বুঝি, সব বুঝি। কি বুঝেন? কিছু না, সময় হলেই জানতে পারবে। এখন যাও, ফ্রেশ হয়ে খেতে আসো, আমি খাবার নিয়ে আসছি। ওকে। তারপর সবাই খাওয়ার টেবিলে গেলাম। বাহ, রাইসা তো দেখছি অনেক কিছু রান্না করছে। বাহ, আজকে এত খাবার কে রান্না করলো এসব? সবকিছু রাইসা রান্না করছে। কি, তুমি পাগল হলে নাকি? ওকে রান্না করতে দিলে কেন? ও কখনো এসব করেছে নাকি? আঙ্কেল, এসব আমি নিজে থেকেই করেছি, কেউ আমাকে বলেনি। কেন এসব করতে গেলে বলো? এটা আর তেমন কি। এদিকে মনে মনে বলতে লাগলাম, খাওয়ার তো ঠিকই রান্না করছে, আল্লাহ জানে এগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। তো সবাই খাওয়া শুরু করো। রাজিয়া আমার কানে কানে বলতে লাগলো, বাহ, নিজের বউয়ের হাতের খাবার খাওয়ার জন্য তো আর তর সইছে না তোর। কানের গোড়ায় দিব একটা। তোদের আবার কি হলো? কিছু না আম্মু, খাওয়া শুরু করো। তারপর সবাই খেতে লাগলাম, রাইসা ছাড়া। সবাই খাবার মুখে রাইসার দিকে তাকিয়ে আছে, কারণ তরকারিতে এত লবণ দিয়েছে যে সেগুলো খাওয়া যাচ্ছে না। আঙ্কেল, কেমন হয়েছে? ভালো হয়েছে তো? হ্যাঁ মামনি, অনেক ভালো হয়েছে। এখন যদি বলতো খাবার ভালো হয় নাই তাহলে রাইসা কষ্ট পেত। এখন আর ভালো খাবার পাওয়া যাবে না। সবাই কোনো মতে খেয়ে নিজের রুমে চলে গেলাম। আমি থেকে গেলাম, কারণ এখন আমি সব খাবার রাইসাকে খাওয়াবো। এবার আপনি খেতে বসেন, আমি সার্ভ করছি। বাহ, আমার হবু বরটা দেখছি আমার খেয়াল রাখছে। বাজে বকা বন্ধ করে খাওয়া শুরু করুন। প্রথমবার রান্না করলেন, তারপর আমি রাইসার প্লেটে সবকিছু ডাবল ডাবল দিলাম। এক লোকমা খাবার মুখে দিয়েই ও বমি করে সব ফেলে দিল। কি হলো আপনার, ঠিক আছেন তো? রাইসা কিছুই বলছে না, আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই যে ম্যাম, কি হলো আপনার? এই খাবারগুলো কিভাবে খেলে তোমরা? কেন মুখ দিয়ে খেলাম? খাবারগুলো ভালো হয় নাই, আমি যখন জিজ্ঞাসা করছিলাম তখন বলো নাই কেন? আপনি এত কষ্ট করে আমাদের জন্য রান্না করেছেন, ভালো হয় নাই কিভাবে বলি? হঠাৎই রাইসা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, তারপর কান্না করতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য আজকে তোমাদের না খেয়ে থাকতে হলো। এতে আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি যদি না বলতাম আপনাকে রান্না করতে হতো না। রাইসা কিছুই বলছে না। কান্না বন্ধ করেন। আপনার রুমে এক প্যাকেট বিরিয়ানি রাখা আছে, ওটা খেয়ে শুয়ে পড়ুন। আপনি আমাদের অতিথি, আপনাকে তো আর না খাইয়ে রাখতে পারি না। আমি আমার রুমে চলে আসলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা দরজা ধাক্কানোর শব্দে ঘুমটা ভেঙে গেল। দরজা খুলতেই দেখি আমার খালাতো বোন রিয়া সাথে সাথে আমাকে জড়িয়ে ধরল। ছোটবেলা থেকেই ওর গায়ে পড়ার অভ্যাস আছে। রিয়ার পিছনে দেখলাম দুটো চোখ আমাদের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। কে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কি রে, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? তুই তো আমাকে ভুলেই গেছিস। কি বললি? আমি তোকে ভুলে গেছি? ঢাকা যাওয়ার সময় তো আমাকে একবারও বলে যাসনি। তোর কথা সত্যি আমার মনে ছিল না। আচ্ছা, এসব কথা থাক। তো ঢাকায় গিয়ে কয়টা মেয়েকে পটিয়েছিস? দেখ কি যে বলিস, আমি করব প্রেম? আমাকে দিয়ে ওসব হবে না। জানি জানি, সব জানি। আর মেয়েটাকে আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে? উনি হলেন শহরের ম্যাম। মানে? সময় হলে জানতে পারবি। আচ্ছা, এখন আমি আসি, অনেক দূর জার্নি করে এসেছি, বিশ্রাম নিতে হবে তো। তারপরও চলে গেল। আমি রুমে ঢুকে ফ্রেশ হতে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রাইসা রুমের দরজা আটকিয়ে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? কুত্তা, মেয়েটা কে ছিল? আমার হবু বউ। কি, তোর বিয়ে ঠিক হয়েছে? আমাকে বলিসনি কেন? প্রয়োজন মনে করি নাই। আমার সাথে মজা করছিস তাই না? আপনি আমার কে হন যে আপনার সাথে মজা করব? 1 মিনিট, এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস। এই বলে ও রুম থেকে চলে গেল। রান্নাঘরে আম্মুর কাছে গেল। আন্টি, তোমার ছেলের নাকি বিয়ে ঠিক করছো? কে বলছে তোমায়? তোমার ছেলে বলছে। ওর কথা তুমি বিশ্বাস করছো? মিথ্যা বলছে। সত্যি বলছো তো? কিন্তু তুমি কান্না করছো কেন? আমাকে মিথ্যা বলা তাই না? দাঁড়া, আজকে তোর হচ্ছে। কিরে, কার কথা বলছিস?
তোমার ছেলের কথা বলছি। এই বলে ও আবার আমার রুমে আসলো। আপনি আবার আসলেন? কুত্তা, তোর মাথা ফাটানো এখনো বাকি আছে, এই জন্য আসছি। কি? ও আমার কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। বল, মিথ্যা বললি কেন? কি মিথ্যা বলছি? বললি না ওই মেয়েটার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? হয় নাই, হবে। আমি থাকতে তুই অন্য কাউকে বিয়ে করবি, তাই না? আপনার মতো গুন্ডি মেয়েকে কে বিয়ে করবে? এবার তো নিশ্চিত আমি তোর মাথা ফাটাবো। দেখি কেমন পারেন। ভুলে যাবেন না আমি ছেলে, আপনি মেয়ে। তো কি হয়েছে? আপনার থেকে আমার শক্তি বেশি। ও তাই বুঝি, আচ্ছা দেখি। ওকে দেখেন। এই বলে আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তারপর ওনার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরলাম। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনার চোখে মনে হয় নেশা আছে। সেই নেশায় আমিও ডুবে গেলাম। জানি না তখন আমার কি হলো। ধীরে ধীরে আমার মুখটা ওনার মুখের দিকে নিয়ে গেলাম। তারপর ওনাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিলাম। কি হলো, ফেলে দিলে কেন? তো কি করব, না ফেললে তো অন্য কিছু হয়ে যেত। হলে হতো। আপনি মেয়ে না ছেলে বলেন তো? যেটা আমার করার কথা সেটা আপনি করতে চাচ্ছেন। তোমার মতো ভীতু আবার কি করবে? পারিস তো শুধু মেয়েদের সাথে টাঙ্কি মারতে। এই একদম বাজে কথা বলবেন না। আগে বল, ওই মেয়েটা তোকে জড়িয়ে ধরলো কেন? ওর ছোটবেলা থেকেই গায়ে পড়ার অভ্যাস আছে, তাছাড়া অনেকদিন পর দেখা হলো তাই। তাই বলে জড়িয়ে ধরবে? ধরলে সমস্যা কি? লুচু একটা, মেয়েদের জড়িয়ে ধরতে খুব ভালো লাগে, তাই না? সেটা তো সবারই ভালো লাগে। ওকে, আমাকে জড়িয়ে ধর, দেখি কতক্ষণ পারিস। ধরছি, আগে চোখ বন্ধ করেন। আমাকে ফাঁকি দিয়ে পালাতে চাইছিস? সত্যি বলছি, পালাবো না। আপনি চোখ বন্ধ করেন। তারপরও চোখ বন্ধ করার সাথে সাথে আমি এক দৌড়ে রুমের বাইরে চলে আসলাম। বাইরে থেকে দরজা লাগিয়ে দিলাম। রাইসা চোখ মেলে দেখলো যে আমি নেই। আমাকে ইচ্ছে মতো গালিগালাজ করতে লাগলো। দুপুরে খাওয়ার সময় রাইসা আর আমি পাশাপাশি বসলাম। আম্মি, আজকের খাবারটা কে রান্না করছে? কেন আমি? ও যাক, তাহলে বাঁচা গেল। আজকে আর না খেয়ে থাকতে হবে না। কথা বলার সাথে সাথে রাইসা টেবিল ছেড়ে উঠে ওর রুমে চলে গেলেন। তুই কি তোর মুখটা বন্ধ রাখতে পারিস না? আমি আবার কি করছি? তোর কি কথাটা এখন না বললে হতো না? তোর জন্য মেয়েটা না খেয়ে উঠে চলে গেল। আমার জন্য? তোর জন্য। এখন তুই খাবার রেখে ওঠ, গিয়ে ওকে খাবারটা খাইয়ে দিয়ে আয়। আমি কেন যাব? তুমি যাবে, কারণ তোমার জন্য মেয়েটা না খেয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে। মেয়েটা কবে যে এই বাড়িতে থেকে যাবে কে জানে, নাকি শেষমেশ আমার গলায় ঝুলবে। দরজা ধাক্কাতে লাগলাম, কিন্তু দরজা খুলছে না। আন্টি, দরজা খুলেন। এই কথা বলার সাথে সাথে উনি দরজা খুলে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছেন। এভাবে তাকাবেন না, আমার ভয় করছে। আপনার খাবার দিতে আসলাম। কুত্তা, আন্টি কাকে বলবে? কেন, আপনাকে তো আন্টির মতোই লাগে। এমনিতেই আমার মাথা গরম আছে, আজে বাজে কথা বলে আমার মাথা গরম করবি না। আপনার মতো শাকচুন্নির সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। নিন, খাবারটা খেয়ে নিন। খাবো না, চলে যা। আপনি না খেলে আমার খাওয়া হবে না। প্লিজ খেয়ে নিন। আমাকে তো তুই ভালোবাসিস না, তাহলে আমি না খেলে তুই কেন খাবি না? আব্বু বলছে তাই। ও আচ্ছা, তাহলে তো আমি আজকে না খেয়েই থাকবো। দেখুন, খিদের জ্বালায় পেট আমার চোচো করছে, তাড়াতাড়ি খেয়ে নিন। খেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত, বলে ফেলুন। আমাকে খাইয়ে দিতে হবে। কেন, আপনার কি হাত নেই নাকি? আছে, কিন্তু তোমার হাতে খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি দাও। এই নিন, হা করুন। তারপর ওনাকে খাবার খাইয়ে দিতে লাগলাম। শুধু শুধু নিজেই খাইয়ে যাচ্ছে, আমাকে খাওয়ার জন্য বলছে না। খাবারটা ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। কারণ আপনি রান্না করেননি তাই। ও, আমি করলে খারাপ হতো তাই না? সেটা আপনি ভালো করেই জানেন। বিয়ের পর তো সব সময় আমার হাতের রান্না খেতে হবে। এই এক মিনিট, আপনাকে কে বিয়ে করছে? কেন, তুমি করবে? স্বপ্ন দেখা বন্ধ করেন। সব স্বপ্ন সত্যি হয় না। সেটা তো সময়ই বলে দেবে। বেশি বকবক না করে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন। আমি খিদের জ্বালায় মরছি। বেশি খিদা লাগছে। আপনি খান তো। তারপর উনি উঠে চলে গেলেন। আপনি আবার কোথায় যাচ্ছেন? তুমি চুপচাপ বসে থাকো। ইচ্ছে করছে দুই গালে দুটো থাপ্পড় দেই। কিছুক্ষণ পরেই উনি হাতে খাবারের প্লেট নিয়ে আসলেন। আপনি কি আরো খাবেন নাকি? না, এগুলো তো আমার বাবুটার জন্য নিয়ে আসছি।
এই আপনার বাচ্চা হলো কবে? হ্যাঁ, পাগল একটা। এই নাও, হা করো। এগুলো আমার জন্য এনেছেন? হা করো। তারপর ওর হাতে খেতে লাগলাম। খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। মেয়েদের হাতে খেতে যে এত ভালো লাগে জানতাম না। আমি কিন্তু এত ভালো খাবার রান্না করতে পারি না। তো কি হয়েছে? কিছু না, বিয়ের পর তোমাকে খালি পেটে থাকতে হবে। আপনি বিয়ে করলে আমি কেন খালি পেটে থাকবো? কারণ আমি তো তোমাকে বিয়ে করব। বললেই হলো। মরে গেলেও আপনার মতো শাকচুন্নিকে বিয়ে করব না। তুই কিন্তু আবার আমার মাথা গরম করে ফেলছিস। কিছুক্ষণ তুই করে বলেন, আবার তুমি করে বলেন, এর মানে কি? মানে কি দেখাচ্ছি? আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন। তারপর আমার বুকের উপর বসে বললেন, এবার বল, কে শাকচুন্নি? আপনি। এই, তোর কি ভয় হচ্ছে না? আমি যদি এখন উল্টাপাল্টা কিছু করি? কি করবেন ভুলে যাবেন না, আপনি মেয়ে। এইবার দেখ, এই মেয়ে তোর সাথে কি করে। দেখি কি করেন। উনি আমার গায়ে চিমটি দিতে লাগলেন। লাগছে তো? লাগুক, আর আমাকে নিয়ে বাজে কথা বলবি? এই কথা বলতেই আমি ওনাকে নিচে ফেলে দিলাম। তারপর ওনার হাত দুটো বিছানার সাথে চেপে ধরলাম। কি মনে করেছেন আপনি? এতক্ষণ তো মজা করছিলাম। উনি কিছুই বলছেন না, চোখ বন্ধ করে কি যেন ফিল করছেন। এই কি হলো আপনার? এমন করছেন কেন? আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। হঠাৎই কোথা থেকে রাজিয়া রুমে আসলো। আমাদের এইভাবে দেখে বলল, এইখানে কি হচ্ছে এসব? ওর কথা শুনেই রাইসা আমার বুকে মুখ লুকালো। বিশ্বাস কর বোন, এতে আমার কোনো দোষ নেই। যা করার উনিই করেছেন। মিথ্যে বলার জায়গা পাস না? দাঁড়া, এখনই গিয়ে আম্মুকে বলছি। প্লিজ বোন, তোর ভাইকে বিশ্বাস কর। বাহ, উনি তো দেখছি লজ্জায় লাল হয়ে গেছেন। এই ছাড়ুন আমাকে। এখন তোর কি হবে? কি হবে? এখন যদি আমি আম্মুর কাছে গিয়ে তোর নামে উল্টাপাল্টা কিছু বলি তখন? তোর দোহাই লাগে, কিছু বলিস না। তুই যা চাইবি তাই দিব। ওকে, তাহলে 1000 টাকা বের কর। এত টাকা দিয়ে কি করবি তুই? তোর না জানলেও চলবে। এত টাকা আমার কাছে নেই। ওকে, তাহলে আমি যাচ্ছি। এই দেখ, আমি ছবি তুলে রেখেছি, এখন এগুলো গিয়ে মাকে দেখাচ্ছি। না না, এই কাজ করিস না। ড্রয়ারে আমার মানিব্যাগটা আছে, ওখান থেকে নিয়ে যা। তারপর ও টাকা নিয়ে চলে গেল। উফ, এবার তো আমাকে ছাড়ুন। আপনার জন্য আমার 1000 টাকা চলে গেল। আহারে, কি কষ্ট, তাই না? এই মজা করবেন না, এমনিতেই মাথা গরম আছে। আমার বাবুটার মাথা গরম আছে, ওকে কাছে আসো, আদর করে দেই। এই বলে উনি আমার 2 গালে দুটো ইয়ে দিলেন। কি দিলেন সেটা বলতে পারবো না, শরম লাগে। তারপর উনি চলে গেলেন। শয়তান মাইয়া, এই মেয়ে যদি আমার বউ হয়ে আসে তাহলে আমার কপালে দুঃখ আছে। তারপর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা কারো ডাকে ঘুম ভাঙলো। আম্মু ডাকছে। কি হলো, ডাকছো কেন? ওঠ, অনেক ঘুমিয়েছিস। ওদের নিয়ে গ্রামটা ঘুরে দেখা। পারবো না, ওদের হাত পা আছে, নিজে যেতে পারবে। রাজিয়া মা, আমার ঝাঁটাটা একটু দিয়ে যা তো। ও মা! তারপর দেখি সাথে সাথে 3 জন চাটা নিয়ে হাজির। এটা কি হলো? আম্মু তো শুধু রাজিয়াকে ডেকেছে, তোমরা কেন এলে? ঝাঁটা পেটা কখন করার জন্য? এই অবোধ শিশুটার উপর এত নির্যাতন। আচ্ছা ঠিক আছে, উঠছি। তারপর 3 জনকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলাম। আমি তোমার সাথে থাকবো। ওই, ওকে তুমি করে বলছো কেন? ভুলে যেও না, ও তোমার থেকে বড়। তো কি হয়েছে তুমি করে বললে? কি সমস্যা আছে এতে? না, কোনো সমস্যা নেই। ওর সমস্যা থাকবে কেন? লুচ্চা বেটা একটা। তারপর রাইসা আমার হাত ধরে হাঁটতে লাগলো। সবাই দেখছে, হাতটা ছাড়ুন। আমার ভয় লাগছে। ন্যাকামো করার আর জায়গা পান না। সত্যিই আমার ভয় লাগছে, মনে হয় বৃষ্টি আসবে। আসবে তো। এই কথা বলার সাথে সাথে বৃষ্টি আসলো। রাইসা বৃষ্টিতে ভিজতে লাগলো। ওর অনেক ভালো লাগছে। হঠাৎই বজ্রপাত হলো। রাইসা ভয় পেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ইস, কি রোমান্টিক একটা সময় পার হচ্ছে। আমারও ওকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। এইসব দেখে ওরা দুজন আমাদেরকে একা রেখে চলে গেল। মনে হচ্ছে এই মেয়েটার মায়ায় নিজেকে জড়িয়ে ফেলছি। আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সাথে সাথে ও কেঁপে উঠল। মাথাটা উপরের দিকে দিয়ে দেখতে লাগলো আমি জড়িয়ে ধরেছি কিনা। ওর কপালে একটা চুমু দিলাম। সাথে সাথে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এভাবে কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকলাম। তারপর বৃষ্টি থেমে গেল।
এই যে ম্যাম, এবার তো আমাকে ছাড়ুন, বাড়িতে যেতে হবে তো নাকি? না, ছাড়বো না। ধুর, এখন ছাড়ো, জড়িয়ে ধরার সময় আরো অনেক পাবেন। এই, আমাকে কি এখনো আপনি করে বলবেন, তুমি করে বলবেন না? ও সরি, ভুলে গেছিলাম। বাড়িতে চলো, আমার ঠান্ডা লাগছে। ওকে চলো। এভাবে কিছুদিন চলে গেল, আমাদের সম্পর্ক আরো গভীর হলো। আজকে রাইসা ঢাকায় চলে যাবে, আমাকেও ওর সাথে যেতে হলো, কারণ সামনে পরীক্ষা। বাড়ির সবার থেকে বিদায় নিলাম। রাইসার বাবা গাড়ি পাঠাতে চেয়েছিল, কিন্তু রাইসা বারণ করে দিয়েছে। রাইসা বলল আমার সাথে বাসে করে যাবে। দুজনেই বাসে উঠে বসলাম। এই, তুমি বাসে করে যেতে পারবে তো? হুম, খুব পারবো। তোমার তো আবার এইসবের ইচ্ছে নেই। তো কি হয়েছে, তুমি পাশে থাকলে সব পারবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি কি পারেন আমার জন্য। আমার কিচ্ছু চাই না, শুধু তুমি পাশে থাকলেই হবে। সারা জীবন এইভাবে আগলে রাখবো। এখন এত রোমান্টিক হওয়ার দরকার নেই। তাহলে কখন হব? তুমি সত্যি একটা পাগল। এই বলে ও আমার কাঁধে মাথা রাখলো। আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাও। ও আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বাস চলেছে তার নিজস্ব গতিতে। এইদিকে আমার কাঁধে একটা পরী মাথা রেখে ঘুমাচ্ছে। ভাবতেই পারছি না এত সুন্দর একটা মেয়ে কিনা আমার পিছনে পড়ে আছে। ওর কপালে একটা চুমু দিলাম, ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। হঠাৎই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখে আম্মুর ফোন। রিসিভ করার সাথে সাথে, হ্যালো আম্মু, কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোরা কি গাড়িতে উঠেছিস? জি আম্মু, একটু আগেই বাস ছেড়েছে। রাইসা কি তোর সাথে আছে? জি আম্মু। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আর শোন, রাইসার যেন কোনো ক্ষতি না হয়, ও কখনো এইভাবে যায়নি। ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে, তাহলে আমি রাখছি। ওখানে পৌঁছাই সাথে সাথে আমাকে কল দিবি। আচ্ছা ঠিক আছে। এই বলে ফোন কেটে দিলাম। রাইসা দেখে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কার সাথে কথা বলছিলে? আম্মুর সাথে। কতদূর গিয়েছি তা জানার জন্য কল দিয়েছে। এখনো তো অনেকটা পথ বাকি। কেন, তোমার যেতে কষ্ট হচ্ছে তাই না? আরে না, আমার তো খুব ভালো লাগছে তোমার সাথে এইভাবে বাসে যেতে। আচ্ছা, তুমি কি এই প্রথম বাসে চড়ছো? মনে হয় ছোট থাকতে একবার উঠেছিলাম। এবার থেকে সবসময় বাসে করে যাওয়া আসার অভ্যাস করে নাও। কেন? কেননা আমার এত সামর্থ্য হবে না তোমাকে দামি গাড়িতে চড়ানোর। আমার দামি গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। তুমি পাশে থাকলে আমি সব রকম জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারবো। সেটা তো সময় বলে দিবে। এভাবে কথা বলতে বলতে নিজেদের গন্তব্যে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামতেই দেখি রাইসার বাবা আগে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপর গাড়িতে করে বাসায় চলে আসলাম। ভিতরে গিয়ে দেখি আঙ্কেল আন্টি দুজনেই সোফায় বসে আমাদের জন্য অপেক্ষা করছে। রাইসা দৌড়ে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরল। আম্মু, কেমন আছো? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল? এতদিন কিভাবে ছিলি ওখানে? কোথায় এতদিন ছিলাম? মাত্র তো 10 দিন ছিলাম। কোথাও গেলে যে মেয়ে একদিনের বেশি থাকে না, সেখানে কিনা তুই 10 দিন থাকলি। সেটা তোমার জানতে হবে না। আমরা না জানলে কে জানবে বল? বাপি, তুমি কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, তোকে দেখার পর এখন ভালো লাগছে। ওরা নিজেরা নিজেরা কথা বলতে লাগলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আপনাদের দোয়ায় ভালোই আছি। তা তোমার বাড়ির সবাই কেমন আছে? জি আঙ্কেল, ভালো আছে। এভাবে কিছুক্ষণ কথা বলে নিজের ব্যাগপত্র নিয়ে রুমে চলে আসলাম। আমার পিছন পিছন রাইসাও আসলো। রুমে কেন আসলে? কেন, আমি কি আসতে পারি না নাকি? পারো। এখন যাও, নিজের রুমে গিয়ে রেস্ট নাও। অনেক দূর থেকে জার্নি করে এসেছো। তুমি এখন কি করবা? এখন আমার একটাই কাজ, ঘুমানো। ওকে, তাহলে আমিও তোমার সাথে ঘুমাবো। পাগলের মতো কথা বলো না, যাও নিজের রুমে গিয়ে ঘুমাও। তুমি আমাকে বকলে, যাও, তোমার সাথে কথা নেই। গাল ফুলিয়ে বিছানায় বসে আছে। উফ, মেয়েটাকে নিয়ে কি যে করি, জ্বালিয়ে মারবে মনে হয়। আমি ওর পাশে বসে এক টান দিয়ে ওকে আমার কাছে নিয়ে আসলাম। শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এই পাগলি, আমার দিকে তাকাও। না, তাকাবো না। হাত দিয়ে ওর মুখটা আমার দিকে ফিরালাম। ওর গালে একটা চুমু দিয়ে বললাম, দেখো, বোঝার চেষ্টা করো, বিয়ের আগে এইভাবে একসাথে থাকা যায় না। তাহলে চলো, এখনই বিয়ে করব।
তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না, সারাক্ষণ তোমার সাথে থাকতে ইচ্ছে করে। এখন বিয়ে? জীবনেও না। আগে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। না, আমি আজকেই বাবিকে আমাদের বিয়ের কথা বলবো। এই না, একদম না। না, তাছাড়া আমাদের কি টাকা পয়সা কম নাকি? এসব কিছুই তো আমার, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ঠিকই বলেছ। এই সব কিছু তোমার। চাইলেই বিয়ে করে সুখে সংসার করতে পারি, কিন্তু না, আমি চাই নিজে কিছু করতে। কষ্ট কাকে বলে উপলব্ধি করতে চাই। সত্যি আমি ভাগ্যবান, তোমার মতো একজনকে জীবন সঙ্গী হিসেবে পাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। ওকে, তাহলে এখন লক্ষ্মী মেয়ের মতো নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। যাচ্ছি। তার আগে আমাকে একটা পাপ্পি দাও। আমি ওর গালে একটা চুমু দিয়ে বললাম, এবার ঠিক আছে, যাও। তারপরও চলে গেল। পাগলি মেয়ে একটা। ওকে দেখেই অবাক, কেননা আমি কখনোই ভাবিনি ওর মধ্যে একটা মেয়ে আমাকে এতটা ভালোবাসবে। জানি না ভাগ্যে কি আছে। এভাবে কিছুদিন চলে গেল। আস্তে আস্তে সবগুলো পরীক্ষা শেষ হতে লাগলো। শেষ পরীক্ষার দিন বাড়ল বিপত্তি। পরীক্ষা শেষ করে হলরুম থেকে বের হতে যা দেখলাম রাইসা অন্য একটা ছেলের হাত ধরে ক্যাম্পাসে হাঁটছে। আমি দৌড়ে ওদের সামনে গেলাম। রাইসা, এসব কি হচ্ছে? তুমি ওর সাথে কি করছো? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? এভাবে কথা বলছো কেন? আর এই ছেলেটিকে? সামনে থেকে সর। আমি ওর হাত ধরে বললাম, বাড়িতে চলো। তুই কোন সাহসে আমার হাত ধরলি? এই বলে আমার গালে একটা চড় দিল। পুরো ক্যাম্পাসের সবাই আমাদের দিকে আছে। ওর হাতে চড় খেয়ে আমার মাথা ঘুরছে। একদিনে ও এতটা চেঞ্জ কিভাবে হলো? আমি আর ওখানে না থেকে কান্না করতে করতে বাড়িতে চলে আসলাম। আমি চলে যাওয়ার পরেই রাইসা ছেলেটিকে বলল, এই তোর মনে হয় না আমি ওর সাথে একটু বেশি করে ফেলছি? আমারও তাই মনে হচ্ছে। ওকে চড় মারতে গেলি কেন? মনে হয় একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেলছি। চরটা বেশ জোরেই মেরেছি, তোদের জন্য এমন হলো। আমরা কি বলেছি ওকে চড় মারতে? ছেলেটি হাসতে হাসতে বলতে লাগলো, যা বাড়িতে গিয়ে দেখ ও কি করছে। বেচারা আবার অন্য কিছু করে না বসে। কে যে বলেছিল তোদের সাথে বাজি ধরতে? এখন গেলাম, থাক তোরা সবাই। রাইসা ওর বন্ধু বান্ধবীদের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলো। রাইসা ভাবতে লাগলো, না জানি পাগলটা এখন কি করছে, না গিয়ে দেখি। আজকে রাইসার আসল রূপ দেখতে পেলাম। তার মানে ও এতদিন আমার সাথে মজা করেছে। কেন এমন করলো? হঠাৎই দরজা ধাক্কানোর শব্দ পেলাম। রাইসা না তো? ভিতর থেকে বলতে লাগলাম, কে? আমি, দরজা খোলো। ওর আওয়াজ শুনেই আমার রাগ উঠে গেল। কি চাই আপনার? যা করার তো করেছেন। তোমার সাথে কথা আছে, প্লিজ দরজা খোলো। আমার আপনার সাথে কোনো কথা নেই। আজকে আপনার আসল রূপ দেখলাম। আরে আগে আমার কথাটা তো শোনো। আপনি চলে যান এখান থেকে। তারপরেও ও দরজা ধাক্কাতে লাগলো। আমি আর কোনো কথা না বলে চুপচাপ বসে রইলাম। ওকে, আমিও দেখবো তুই কতক্ষণ রুমে বসে থাকিস। কি ব্যাপার, ও রেগে গেল কেন? ও যখন রাগ করে তখন আমাকে তুই করেই বলে। রুমে বসে থাকতে ভালো লাগছে না, তাই ভাবলাম বাইরে থেকে একটু আসি। যেই ভাবা সেই কাজ। রুম থেকে বের হয়ে নিচে যাচ্ছিলাম। রাইসা রুমের সামনে দিয়ে যেতেই হঠাৎই ও কোথা থেকে বেরিয়ে আসে, আমার হাত ধরে ও রুমের ভিতর নিয়ে গেল। আমি তো ভয় শেষ। তারপর দরজা বন্ধ করলো। তোর এত বড় সাহস হলো কি করে? কি করলাম আমি? তোকে এতবার ডাকার পরেও রুমের দরজা খুলিসনি কেন? কেন এমন করছেন? আমি বলেছি তো আপনাদের সামনে আর আসবো না। আপনি ভালো থাকেন ওনাকে নিয়ে। কথা বলার সাথে সাথে রাইসা আমার গালে আরেকটা দিল। হ্যাঁ ভাই, ঠিকই ধরেছেন, চড় দিল। কি পেয়েছেন? যখন মন চায় তখন মারবেন নাকি? তখনও এতগুলো মানুষের সামনে চড় দিলেন। কারণ তুই একটু বেশিই বুঝছিস। কি বেশি বুঝলাম? আমার সাথে এতদিন নাটক কেন করেছেন? আমার মাথায় এমনিতেই গরম আছে, আজে বাজে কথা বলে তুই আরো গরম করে দিচ্ছিস। সত্যি কথা বললাম, ওই কারণে আপনার গা জ্বলছে। উফ, তুই আমার কথাটা শোন। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আর আজকে যেটা দেখেছো ওটা একটা নাটক ছিল। এখন নাটক ছিল তাই না? তাহলে অতগুলো লোকের সামনে চড় দিলেন কেন? বিশ্বাস করো, আমি নিজেও বুঝতে পারছি না কিভাবে। কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। কি বুঝতে পারছো? যেই মেয়ে কোনো কারণ ছাড়াই মারতে পারে সে আর যাই হোক কখনো আমায় ভালোবাসেনি। রাইসা আমাকে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। এই ছাড়ুন তো, আপনার এইসব ন্যাকামো দেখার সময় আমার নেই। যান, গিয়ে আবার বাজি ধরুন। ও, তার মানে আমার এসব নাটক মনে হচ্ছে? আমি ভুলছিলাম। এতদিন যা ভাবছিলাম তাই সঠিক হলো। আমার মধ্যে এমন কি আছে যা দেখে আপনার মতো একটা মেয়ে আমাকে ভালোবাসতে পারে? আজকে তো বুঝতে পারলাম
যেটাকে ভালোবাসা ভাবছিলাম সেটা ভালো লাগা ছিল। তোমার বিশ্বাস হচ্ছে না তাই না? বিশ্বাস আজ সকাল পর্যন্ত ছিল, এখন আর নেই। হুম। এই কথা বলেই ও চোখ মুখ লাল করে ফেললো, মনে হচ্ছে অনেক রেগে আছে। আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, অনেক বলেছিস, আর একটা কথাও যদি তোর মুখ থেকে বের হয়। কি করবেন, মেরে ফেলবেন? কি করব দেখবি। এই বলে আমার মাথার পিছনে হাত দিয়ে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়ে দিল। পাগলের মতো কিস করতে লাগলো। এত জোরে কিস করছে যে আমার ঠোঁট ফেটে রক্ত ঝরছে, সরাতেও পারছি না। জানি না কোথা থেকে ওর গায়ে এত শক্তি এলো। তারপর ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। এবার বল, আর কথা বলবি? বললে কি করবেন? আপনাকে আমি ভয় পাই না। ও আচ্ছা। এই বলে উনি এদিক ওদিক দেখতে লাগলেন কিছু আছে কিনা। টেবিলের উপর ফল কাটার ছুরি ছিল, ওটা নিয়ে আমার সামনে আসলেন। প্লিজ ওটা সরান, আমার অনেক ভয় লাগছে। ওটা আমার গলার সামনে ধরে বলল, আমি যা বলবো তাই শুনবি তো? শুনবো শুনবো। তাহলে এখন আমায় জড়িয়ে ধর। ধরেছি। শক্ত করে জড়িয়ে ধর। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এইবার বল, রাইসা তুমি খুব ভালো একটা মেয়ে। আপনি ভালো একটা মেয়ে। উনি তো নিজেই নিজে সুনাম করছেন। ওই কুত্তা, আপনি করে বললে চালিয়ে দেব নাকি? না না রাইসা, তুমি খুব ভালো। এই কথা বলতেই উনি হাত থেকে ছুরিটা ফেলে দিলেন। তারপর মুচকি একটা হাসি দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। মনে মনে বলতে লাগলাম, উফ আল্লাহ, এটা মেয়ে নাকি অন্য কিছু? একে বিয়ে করলে তো আমার জীবন তেনা তেনা হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরে রইলাম। আমি জানি রাইসা আমাকে সত্যিই ভালোবাসে। হঠাৎই উনি আমাকে ছেড়ে দিলেন, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। গাল দুটো লাল হয়ে আছে। খুব জোরে মেরেছ। আমার গালে হাত দিয়ে বলতে লাগলো, সরি, আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দাও। এখন সরি বলার কোনো দরকার নেই। মারার সময় তো অন্তত আস্তে মারতে পারতে। তোমার গায়ে এত শক্তি আসে কোথা থেকে? রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। তোমার আবার রাগও আছে নাকি? হ্যাঁ, মাথাটা একটু নিচে করো তো। মাথাটা নিচু করার সাথে সাথে ও আমার দুই গালে দুইটা ইয়ে দিল। এটা কি হলো? কেন, আদর করে দিলাম। মেরে এখন আসছে আদর দেখাতে। ও আমার কথা শুনে হাসতে লাগলো। এই একদম হাসবে না। 100 বার হাসবো। কি করবে তুমি? দেখাচ্ছি কি করব। যেই ওকে ধরতে যাব এক দৌড়ে রুমের বাইরে চলে গেল। কি হলো, পালালে কেন? তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। আপনার মতো পেতনিকে ধরার এত শখ নেই আমার। এ কথা বলতেই উনি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন কাঁচা খেয়ে ফেলবে। এক দৌড়ে আমার কাছে এসে বলল, তুই আবার বললি? এবার তো আমি তোর নাক ফাটাবই। যেই আমাকে মারতে যাবেন অমনি আমি ওর কোমর জড়িয়ে ধরে আমার কাছে নিয়ে আসলাম। ও যেন কারেন্টের শক খেলো। ম্যাম, দেখলেন তো কিভাবে আপনি নিজে থেকে আমার কাছে আসলেন? তুই না অনেক দুষ্টু হয়ে গেছিস। ও তো আমি ছোটবেলা থেকেই। এখন ছাড়ো, অনেক কাজ আছে আমার। এখন আবার কি কাজ করবে? মায়ের কাছ থেকে রান্না শিখছি। তুমি রান্না শিখছো? এত অবাক হওয়ার কি আছে? আমার গাল টেনে বলল, আমি কি সারাদিন আমার বরটাকে খালি পেটে রাখবো নাকি? তোমাকে বিয়ে করবেটা কে শুনি? তুমি করলেই হবে, এখন ছাড়ো। ছাড়তে পারি একটা শর্তে, আমাকে একটা ইয়ে দিতে হবে। না, এখন আমি পারবো না। ওকে, তাহলে আমিও ছাড়ছি না। বদ একটা, চোখ বন্ধ করো, দিচ্ছি। তারপর আমি চোখ বন্ধ করার সাথে সাথে আমার গালে একটা চুমু দিয়ে দৌড়ে নিচে চলে গেল। মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। রেগে থাকলে ওর আদর পাওয়া যায়। রাইসা রান্নাঘরে গেল। কি ব্যাপার, আজকে এত খাবার কার জন্য রান্না করেছো? বাড়িতে মেহমান আসবে তাই। মেহমান আসবে আর আমি জানি না? ও মা, কে আসবে বলো না। তোর খালাতো ভাই হৃদয় আসবে বিদেশ থেকে। ওর পরিবারের সবাই তো বিদেশে থাকে, ও এখানে ঘুরতে আসবে। ও কখন আসবেন উনি? রাতের মধ্যে চলে আসবে। ও এখন আয়, আমাকে একটু হেল্প কর। তারপর রাইসা ওর মাকে হেল্প করতে লাগলো। এভাবে কিছু সময় চলে গেল। রাইসার খালাতো ভাই চলে আসলো। নিচ থেকে অনেক কথা শোনা যাচ্ছে। কি হচ্ছে তা দেখার জন্য নিচে আসলাম। এসে দেখি সবাই বসে আছে। একটা ছেলে দেখতে পেলাম, অনেক হ্যান্ডসাম। রাইসা ওর সাথে কথা বলছে। আমার কেমন জানি ব্যাপারটা ভালো লাগছে না। হঠাৎই আঙ্কেল আমাকে ডাক দিলেন। এদিকে আসো বাবা। আমি গেলাম। আসো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে রাইসার খালাতো ভাই হৃদয়। হাই, কেমন আছেন? ওর দিকে হাত বাড়ালাম। হোয়াট? এই গায়াটার সাথে আমি হাত মিলাবো? ও কোথায় আর আমি কোথায়? সরি, ভুল হয়ে গেছে। আঙ্কেল,
আপনি এই রকম একটা ছেলেকে এই বাড়িতে জায়গা দিয়েছেন? তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, ও অনেক ভালো ছেলে। ছেলেটার কথা শুনে অনেক অহংকারী মনে হচ্ছে। আমার অনেক খারাপ লাগছে। আমি ওকে দেখেই বুঝতে পারছি ও কেমন ছেলে। হঠাৎই রাইসা বলল, কি বুঝেছেন আপনি? ওর সম্পর্কে আপনি কতটুকুই জানেন? থাক না, ওনাকে যা ভাবার ভাবতে দাও। তুই চুপ থাক। তুই এখনো অনেক ছোট, এইসবের কিছুই বুঝবি না। ওর মতো অনেককেই দেখেছি। সবাইকে আর একভাবে ভাববেন না। হৃদয়, তুই অনেক দূর জার্নি করে এসেছিস, যা গিয়ে একটু রেস্ট নে। ওকে আন্টি। রাইসা, যা তো ওকে ওর রুমটা দেখিয়ে দে। আমার সাথে আসুন। আমি আর দাঁড়িয়ে না থেকে উপরে আমার রুমে চলে আসলাম। মন খারাপ হয়ে গেল। এভাবে অপমান না করলেও পারতো না, ওর থেকে দূরে দূরে থাকতে হবে। এটা হচ্ছে আপনার ঘর। ধন্যবাদ। আচ্ছা, তুই আমাকে আপনি করে বলছিস কেন? তুমি করেও তো বলতে পারিস। কারণ আপনি আমার বড়, তাই। ছোটবেলায় তো অনেক দুষ্টু ছিলিস, তা এখনো কি দুষ্টামি করিস? আমার কাজ আছে, আসছি। এই বলে রাইসা চলে আসলো। রাইসা ভাবছে, তোর এত বড় সাহস, আমার ভালোবাসার মানুষকে অপমান করেছিস। রাইসার আগে ফুসতে থাকে। হৃদয় ভাবছে, তোর জন্য আমি এত দূর এলাম আর তুই কিনা আমাকে এড়িয়ে চলছিস। রাতে সবাই খাবার টেবিলে গেল, শুধু আমি ছাড়া। কারণ ওখানে গেলে ছেলেটার সামনে পড়তে হবে, হয়তো আবার অপমান করবে। তাই দরজা বন্ধ করে শুয়ে রইলাম। কি ব্যাপার, আরিয়ান আসছে না কেন? আমি দেখছি। তোকে যেতে বলেছে কে? ও খেলেই কি না খেলেই কি? আপনার কিছু যায় আসে না, কিন্তু আমার আসে। এই বলে রাইসা উঠে চলে আসলো। ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগছে না। কি ভালো লাগছে না? ওর জন্য রাইসার এত দরদ কেন? সেটা তোমার না জানলেও চলবে, তুমি খাবার খাও। রাইসা আমার রুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো। উঠে দরজা খুলে দিলাম। খাওয়ার টেবিলে না গিয়ে এইভাবে শুয়ে আছো কেন? খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে শুয়ে পড়ো, যাও। তুমি না খেয়ে থাকবে আর আমি খাবো? যাও, না খেয়ে থাকলে আবার শরীর খারাপ করবে। তোমার মন খারাপ, তাই না? কে বলেছে? এই দেখো, আমি অনেক হাসি খুশি আছি। ওর কথাই কিছু মনে করো না, বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, তাই ওর অহংকার বেশি। সেটা বুঝতে পারছি। ওর থেকে একটু দূরে দূরে থেকো। এখন খাবে, চলো। বলছি তো খাবো না, যাও তুমি। আমার রাগ উঠিও না, বলে দিলাম। রাগ উঠলে খবর আছে তোমার। ওকে জড়িয়ে ধরে বললাম, প্লিজ বিশ্বাস করো, আমার একদম খেতে ইচ্ছা করছে না। ওকে, তাহলে আমিও খাবো না। ওর গালে একটা চুমু দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমার পাগলিটার যখন এত করে বলছে তাহলে তো যেতেই হবে। যা, তোকে খেতে হবে না, না খেয়ে থাক। এই বলে ও চলে গেল। এটা কি হলো? এতক্ষণ খাওয়ার জন্য বলছিল, এখন যখন খাবো বলছি চলে গেল। এমন মেয়ে জীবনেও দেখিনি। কখন কোন রূপ ধারণ করে আল্লাহ জানে। রাইসা নিচে আসলো। ও কোথায়? ওর খাবারটা উপরে নিয়ে যাচ্ছি। তুই পাগল হলি? ওর মতো একটা ছেলের জন্য তুই খাবার নিয়ে যাবি? আপনার সমস্যা কি? আসার পর থেকেই দেখছি আপনি ওর পেছনে পড়ে আছেন। তুই কেন বুঝতে পারছিস না? ওর সাথে আমাদের যায় না। ওর খাওয়ার ইচ্ছে হলে নিজে এসে খাবে। রাইসা ওর কথায় কান্না দিয়ে আমার খাবার নিয়ে রুমে আসলো। দেখলো আমি ঘুমিয়ে গেছি। এই ওঠো। আবার কি হলো? ওনার জন্য খাবার নিয়ে আসলাম, আর উনি কিনা ঘুমিয়ে পড়লেন। ও বিছানায় আমার পাশে বসলো। আমি ওর কোলে মাথা রেখে শুয়ে আছি। এই, আমি তোমাকে এখানে ঘুম পাড়াতে আসিনি। ওঠো, খাবারটা খেয়ে নাও। গুড নাইট। ছি, হায় আল্লাহ, তোমাকে নিয়ে যে কি করব। বিশ্বাস করো, আমার অনেক ঘুম পাচ্ছে, এখন আর খাবো না। যা সর, তোর মতো কুত্তার সাথে কথা বলাটাই ভুল হয়েছে। এত রেগে যাচ্ছ? তুমি খেয়েছো? আমি না খেলেই কি আর খেলেই তোর কি, তাতে তো তোর কিছু যায় আসে না। তার মানে আমার পাগলিটা না খেয়ে আছে, ওই জন্য এত রাগ দেখাচ্ছে। একসাথে খাবো ভাবছিলাম, কিন্তু তুই তো খাবি না, তাই আমিও খাবো না। ওর হাত থেকে খাবারগুলো নিয়ে বললাম, এই নাও, হাঁ করো। খাবো না, তুই ঘুমা। ওর গালে একটা চুমু দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমিও খাবো। সত্যি? তারপর দুজন দুজনকে খাইয়ে দিলাম। এবার যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। যাচ্ছি, তার আগে আমার পাওনা দিয়ে যাও। ওকে, কাছে আসো। ও কাছে আসতেই ওর দুই গালে দুইটা ইয়ে দিলাম। তারপর কিছুক্ষণ বুকের ভিতর জড়িয়ে ধরলাম। এই যে ম্যাম, এবার তো ছাড়েন। যাচ্ছি, ঘুমিয়ে পড়ো। তারপর ও চলে গেল। আমি লাইট অফ করে শুয়ে পড়লাম। এদিকে হৃদয় ভাবছে,
নিশ্চয়ই রাইসার সাথে ওই ছেলেটার কিছু একটা চলছে। দেখতে হচ্ছে ব্যাপারটা, কারণ রাইসা শুধু আমার। এইভাবে কিছুদিন চলে গেল। আজকে আমাদের পরীক্ষার রেজাল্ট দিবে। রাইসার অনেক টেনশন হচ্ছে, আমার হচ্ছে না। দুজনেই কলেজে আসলাম। এই তুমি এমন করছো কেন? আমার না অনেক ভয় করছে। এত ভয় পাওয়ার কি আছে? দেখবে তুমি অনেক ভালো রেজাল্ট করবে। তাই যেন হয়। কিছুক্ষণ পরেই পরীক্ষার রেজাল্ট বের হলো। আল্লাহর রহমতে পাশ করে গেলাম। রাইসাও অনেক ভালো পাশ করছে। এই আজকে না আমার অনেক খুশি লাগছে। এই বলে আমাকে জড়িয়ে ধরে আমার গালে একটা পাপ্পি দিল। এটা কি হলো? কেন আদর দিলাম? তাই বলে এতগুলো মানুষের সামনে? তো কি হয়েছে, চলো আজকে আমরা সারা দিন ঘোরাঘুরি করব। পকেটে থাকা ফোনটা বেজে উঠল। আম্মু ফোন দিয়েছে, নিশ্চয়ই রেজাল্টের খবর জানতে। হ্যালো আম্মু, কেমন আছো? আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? জি ভালো আছি। আজকে না তোর রেজাল্ট বের হবে বলেছিলি? আম্মু বের হয়েছে, আল্লাহর রহমতে পাশ করছি। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। এখন রাখছি, তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। তুমিও নিজের খেয়াল রেখো। রাখছি। এই বলে ফোনটা কেটে দিলাম। আন্টি ফোন দিয়েছিল। রেজাল্টের খবর জানতে। এখন চলো। তারপর দুজনেই ঘুরতে বের হলাম। এদিকে হৃদয় সারাক্ষণ ভাবছে কিভাবে এই বাড়ি থেকে আমাকে বের করা যায়, কিভাবে রাইসার সামনে ছোট করা যায়, এটা ভাবছে। ওর মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরলাম। আঙ্কেল আন্টি দুজনেই অনেক খুশি। সারাদিন এদিক ওদিক যাওয়ার জন্য শরীরটা ক্লান্ত লাগছে, তাই বিছানায় গিয়ে গা এলিয়ে দিলাম। হৃদয় রাইসার রুমে গেল। আপনি আমার ঘরে কি করছেন? তোকে কিছু দেখাতে আসলাম, তোর গুণধর বয়ফ্রেন্ডের ব্যাপারে। আপনার কথা আমি ঠিক বুঝলাম না। ওকে, এখন বুঝতে পারবি। হৃদয় কিছু ছবি বের করে রাইসাকে দেখালো, যেটা দেখার পর রাইসার মাথায় আকাশ ভেঙে পড়ল। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আমি একটা মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে আছি। রাইসার সারা শরীর কাঁপতে লাগলো। এইসব কি? কি তা তো তুই নিজেই দেখলি, তোকে আমি আগেই সাবধান করেছিলাম। রাইসা কোনো কথা না বলে কান্না করতে করতে আমার রুমের সামনে আসলো। তারপর জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। উঠে দরজা খুলে দিলাম। কি হলো? হঠাৎই রাইসা ছবিটা আমার মুখের দিকে ছুঁড়ে মারলো। ছবিটা দেখে তো আমার মাথা ঘুরতে লাগলো। এসব কি রাইসা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠাস করে আমার গালে একটা চড় দিল। চড় খেয়ে মাথা আরো ঘুরতে লাগলো। তুই তো এখন কিছুই বুঝতে পারবি না, ধরা খেয়ে গেছিস। প্লিজ রাইসা, বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। বিশ্বাস তোকে করব? তুই আমাকে এত বড় ধোঁকা দিলি? আমার মনে হচ্ছে এই ছবিটা এডিট করা, কেউ আমাকে খারাপ সাজাতে চাইছে। আরেকটা চড় দিল। গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমি এখনো বুঝতে পারছি না আমার সাথে এইসব কি হচ্ছে। তোর কথা অনেক শুনেছি, তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম, তার প্রতিদান তুই এই দিলি? প্লিজ বিশ্বাস করো, এই ছবিটার মানে আমি কিছুতেই বুঝতে পারছি না। তোকে আর বুঝতে হবে না, এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। এই বলে আমার কলার ধরে নিচে নিয়ে আসলো। রাইসা আগে থেকেই গুন্ডি ছিল, এখন বুঝতে পারছি। কি হলো, তুই ওর সাথে এমন করছিস কেন? বাবা, ও আমাকে ঠকাতে চেয়েছিল। আমি মাথা নিচু করে সব শুনছি, কারণ এখন কিছু বললেও আর কিছু হবে না। ও করেছেটা কি? এই দেখো। আঙ্কেল ছবিটা হাতে নিয়ে বললেন, সিসি, তোমাকে তো অনেক ভালো ভাবছিলাম, আর তুমি কি না? ওকে এখনই এই বাড়ি থেকে বের করে দাও। তোমার মতো একটা ছেলেকে এই বাড়িতে আর জায়গা দিতে পারবো না, তুমি চলে যাও। যাচ্ছি। তার আগে একটা কথা বলতে চাই। একদিন ঠিকই আপনাদের ভুল বুঝতে পারবেন, সেদিন হয়তো আমি থাকবো না। রাইসা, তোমার প্রতি আমার বিশ্বাস ছিল, মনে করছিলাম তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো। এখন দেখছি আমি ভুল ছিলাম। যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার প্রতি তোমার এতটুকু হলেও বিশ্বাস থাকতো। আজকে যা করলে না, এর জন্য আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না। এই বলে কান্না করতে করতে উপরে এসে নিজের ব্যাগপত্র গোছালাম। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখলাম হৃদয় আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারপর আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। বাস ধরে সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে ঢুকতেই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কাউকে না বলে চলে এসেছি, এই জন্য সবাই অবাক হয়েছে। তারপর কারোর সাথে কথা না বলে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম। রাইসা আমাকে একটু বিশ্বাস করলো না। সবার কথা বাদ দিলাম, ও তো আমাকে ভালোবাসতো, তাহলে কিভাবে ও আমাকে অবিশ্বাস করলো? সবাই আমার রুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো। মা, এটা ভাইয়া তো নাকি অন্য কেউ?
ও হঠাৎ কাউকে কিছু না বলে চলে এলো, আবার রুমের দরজা বন্ধ করে বসে আছে। মা, নিশ্চয়ই কিছু হয়েছে। আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু ও তো দরজা খুলছে না। ভাইয়া, দরজা খোল, তোর কি হয়েছে? বাবা, দরজাটা একবার খোল। মা, আমি ঠিক আছি, একটু একা থাকতে দাও। তোর কি হয়েছে আমাদের বল। কিছু হয়নি, তোমরা এখন যাও। ভাইয়া, তোকে একবার দেখতে চাই, আমার মনে হচ্ছে তুই ঠিক নেই। বলছি তো আমি ঠিক আছি, তোমরা এখন যাও। এখন চল এখান থেকে, এখন হাজারবার বললেও ও দরজা খুলবে না। তারপর ওরা দুজন চলে গেল। এদিকেও বাড়িতে হৃদয় আমার নামে রাইসার কাছে সুনাম করছে। কি দেখলি তো, তোকে তো আমি আগেই বলেছিলাম এইসব ছোট লোকদের বিশ্বাস করতে নেই। দেখ, ওর জন্য মন খারাপ করে কোনো লাভ নেই, ও তোকে কখনোই ভালোবাসেনি। হুম। এসব ছোট লোকেরাই এমনই হয়, তোকে প্রেমের জালে ফাঁসাতে চেয়েছিল। চুপ করে আছে। ও তোর সাথে এতদিন অভিনয় করছিল, আর তুই বুঝতেই পারলি না। আমার তো মনে হচ্ছিল ও আমাকে সত্যিই ভালোবাসে। তোকে তো আমি প্রথম থেকেই বলেছিলাম। ভুলে যাব ওকে। গুড। এইভাবে কিছুদিন চলে গেল। আমি এই কয়দিনে রাইসাকে অনেক ভুলার চেষ্টা করছি, কিন্তু পারছি না। এদিকে রাইসা আমাকে ভুলে গেছে। সব সময় একা একা থাকি, কারোর সাথে কথা বলি না। ভাইয়া, এভাবে নিজেকে আর কত আড়াল করে রাখবি? কি করব, ওকে তো কিছুতেই ভুলতে পারছি না। দেখ, ওই মেয়ের জন্য তোর জীবন থেমে থাকবে না, ওকে ভুলতেই হবে। ভুলে যাব। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না ও তোর সাথে এমন করলো। এখন এসব কথা থাক, আজকে একটু ঘুরতে বের হব। যা, তোর মনটা একটু হালকা হবে। এইভাবে আমার দিনকাল যাচ্ছিল। এখন আমি রাইসাকে ভুলে গেছি। একদিন রাত্রিবেলায় কারো হাসির শব্দে রাইসার ঘুমটা ভেঙে গেল। রাইসা ভাবতে লাগলো, এত রাতে এইভাবে কে হাসছে। দরজা খুলে দেখলো হাসিটা হৃদয়ের ঘর থেকে আসছে। রাইসা ও রুমের সামনে যেতেই শুনতে পেল হৃদয় কারোর সাথে ফোনে কথা বলছে। রাইসা কথাগুলো শুনতে লাগলো। হ্যাঁ, রাইসা তো বুঝতেই পারেনি ছবিগুলো নকল ছিল। দোস্ত, তোর আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন আমার রাস্তা পরিষ্কার। এই কথা শোনার পর রাইসার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। রাইসার সারা শরীর কাঁপতে লাগলো। রাইসা একদরে নিজের রুমে চলে আসলো। তার মানে আরিয়ান আমাকে ঠকায়নি, আমি ওকে ভুল বুঝেছিলাম। কিভাবে পারলাম ওকে অবিশ্বাস করতে? কেন ওর কথা বিশ্বাস করলাম না? এই সব বলে কান্না করতে লাগলো। কিছুক্ষণ কান্না করার পর ও নিজের চোখে পানি মুছে বলতে লাগলো, না, এখন আমাকে কান্না করলে চলবে না। আগে ওই হৃদম কুত্তার বাচ্চাটাকে দেখতে হবে। এখন শুধু সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। রাইসা সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। সকাল হয়ে গেল। রাইসার পরিবারের সবাই নাস্তার টেবিলে বসে আছে, হৃদয়ও আছে। কিরে, কিছু খাচ্ছিস না কেন? খাবো। তার আগে একজনের সাথে বোঝাপড়া করতে হবে। তোর কথা কিছু বুঝলাম না। সে আমার ভালোবাসার মানুষকে আমার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। এই, তোর চোখ মুখ এমন লাল হয়ে গেছে, তুই ঠিক আছিস তো? আঙ্কেল, আমার মনে হয় ও পাগল হয়ে গেছে। এই কথা বলতেই রাইসা হৃদয়ের গালে কষে একটা চড় মারল। সবাই অবাক হয়ে আছে। রাইসা, এসব কি হচ্ছে? রাইসা হৃদয়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোকে তো আমি মেরেই ফেলবো। কি হয়েছে আমাকে বল। ওর জন্য আমি আরিয়ানকে ভুল বুঝেছি। হৃদয় চরকে কিছুই বলছে না। ও করেছেটা কি? ওই দিন ও যে ছবিগুলো দেখিয়েছিল ওই সবগুলো নকল ছিল। কি বলছিস কি তুই? বাবা, কালকে আমি নিজের মুখে শুনেছি। ও সব মিথ্যে বলছে, পাগল হয়ে গেছে ও। ঠাস করে আরেকটা চর দিল। চর খেয়ে ও নিচে পড়ে গেল। তুই কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? সেই প্রথম দিন থেকে তুই ওর পেছনে পড়েছিলি। বল, তুই কেন এমন করলি? যা করেছি বেশ করেছি। ওর কোনো যোগ্যতা নেই তোকে ভালোবাসার, কারণ আমি তোকে ভালোবাসি, তাই ওকে তোর জীবন থেকে সরিয়ে দিলাম। এবার দেখলে তো বাবা, তোমার থেকে আমি এইসব আশা করিনি। তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে এসব কিভাবে করলে? এই ছাড়া আমার কোনো পথ ছিল না। এখন তো ও তোকে আর ভালোবাসবে না। তুই কি মনে করেছিস ওকে আমি ভুলে গেছি? ওর প্রতি এখন আমার ভালোবাসা আরো বেড়ে গেছে। দেখবি, ও তোকে আর অ্যাকসেপ্ট করবে না। তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস? বাবা, ওকে এখনই চলে যেতে বলো, না হলে কিন্তু ওকে আমি খুন করে ফেলবো। তারপর আঙ্কেল হৃদয়কে চলে যেতে বলল। হৃদয়ও চলে গেল।
বাবা, আমি আরিয়ানের কাছে যাব। আমাকে যে করেই হোক ওকে আমার কাছে এনে দাও। কিন্তু তুই ওর সাথে যা করেছিস আমার মনে হচ্ছে না ও তোর কাছে আর ফিরবে। এভাবে বলো না, ওকে যে করেই হোক আমার কাছে এনে দাও। কান্না করিস না, দেখছি কি করা যায়। এই বলে আঙ্কেল কোথায় যেন চলে গেল। রাইসা ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কাঁদিস না মা, দেখবি তোর বাবা ঠিকই কিছু একটা করবে। আমি এখন বেশ ভালোই আছি, পরিবারের সবার সাথে হাসি খুশি জীবন কাটাচ্ছি। যদিও মাঝে মধ্যে রাইসার কথা মনে পড়ে যায়, কিন্তু কিছু তো করার নাই। ও ওর মতো ভালো থাকুক। রাইসার বাবা আমার আব্বুর কাছে ফোন দিল। কি রে, কেমন আছিস? এতদিন পরে কি মনে করে? এই তো ভালো আছি, তোরা কেমন আছিস? সবাই ভালো আছে। তা কি মনে করে ফোন দিলি? দোস্ত, আমার না একটা ভুল হয়ে গেছে। ভুল মানে কি ভুল? তারপর সবকিছু বলল। ও, এইবার বুঝতে পারছি ও কেন তোদের বাড়ি থেকে চলে আসলো। ও তো এই ব্যাপারে আমাদের কিছু বলেনি। এখন কি করব? আমার মেয়েটা তো ওকে ছাড়া কিছুই বুঝতে চাচ্ছে না। কি করা যায়? আমি তোর কাছে একটা প্রস্তাব রাখতে চাই। কি বলে ফেল। রায়সার সাথে আরিয়ানের বিয়ে দিতে চাই। কি বলিস, ওদের এখনো? প্লিজ দোস্ত, না করিস না, না হলে আমার মেয়েটা তো মরে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা বলছিস তাতে আমি রাজি। তারপর আর কি, আমার বিয়ে ঠিক হয়ে গেল রাইসার সাথে। রাইসার বাবা বাড়িতে আসতেই রাইসা ওর বাবার কাছে গেল। বাবা, ও কোথায়? তোর সাথে আমার কিছু কথা আছে। আগে বলো, ওর সাথে কথা বলেছো? সামনের শুক্রবার তোর বিয়ে। বিয়ে মানে কি বলছো এসব? আরিয়ানের সাথে তোর বিয়ে ঠিক করেছি। কি সত্যি বলছো? রাইসা ওর বাবাকে জড়িয়ে ধরলো। এদিকে আমি, না বাবা, আমি ওকে কিছুতেই বিয়ে করব না। সব জানার পরেও তুমি। তো কি হয়েছে, ভুল তো মানুষই করে। আমি তোর ভালোর জন্য এই বিয়ে ঠিক করেছি। না বাবা, আমার পক্ষে কিছুতেই এই বিয়ে করা সম্ভব না। হঠাৎই আব্বু রেগে গেল। কি বললি, আবার বল। এত রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করছিলাম। এই কথা বলতেই সবাই হাসতে লাগলো। রাইসা হঠাৎ আমাকে বিয়ে করতে রাজি হলো কেন? তার মানে ও ওর ভুল বুঝতে পেরেছে। একবার বিয়েটা হোক রাইসা বেবি, তারপর তোমাকে মজা বোঝাবো। আমাকে চরমারা অপমান করা, তাই না? বিয়েটা হোক, তারপর খেলা হবে। নিজের রুমে বসে এসব ভাবতে লাগলাম। হঠাৎ অচেনা নাম্বার থেকে একটা কল আসলো। রিসিভ করলাম, কিন্তু কেউ কথা বলছে না। কি হলো, কথা বলছেন না কেন? কে আপনি? আমি। কণ্ঠটা চিনতে আমার অসুবিধা হলো না। সে আর কেউ নয়, রাইসা। ও আপনি? তা এখনো কি কিছু করা বাকি আছে নাকি? আছে, তোমাকে বিয়ে করা। আমাকে বিয়ে করে নিজের জীবন বরবাদ করবেন না। এখন আপনার জন্য আমার মনে কোনো জায়গাই নেই। আমি জানি তোমার সাথে অন্যায় করেছি, তার প্রায়শ্চিত্ত করতে চাই। আপনার জন্য এখন আমার মনে কি আছে জানেন? না। শুধু ঘৃণা আছে। ওকে, সমস্যা নেই, বিশ্বাস করো, তোমার প্রতি আমার ভালোবাসা আগের থেকে আরো বেড়ে গেছে। কি আপনি আমাকে ভালোবেসেছিলেন? এত হাসির কি আছে? হাসবো না তো কি করব? আপনি যদি আমাকে সত্যি ভালোবাসতেন তাহলে আমার প্রতি আপনার এতটুকু হলেও বিশ্বাস থাকতো। বিশ্বাস করো, ওই দিন। ওর কথা না শুনে ফোনটা কেটে দিলাম। রাইসা ভাবছে কি ব্যাপার, ও ফোন কেটে দিল কেন? থাক, এখন আর ওকে বিরক্ত করব না। কিছুদিন পরেই ও আমার হয়ে যাবে। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। রাইসা এখন বউ সেজে আমার সামনে বসে আছে। ওকে দেখে অনেক খুশি মনে হচ্ছে। কাজী সাহেব আমাকে কবুল বলতে বলছে। চুপ করে আছি। কি হলো, বলুন কবুল। কবুল বলতে কষ্ট হচ্ছে, কারণ আজকের পর থেকে আর স্বাধীনভাবে চলতে পারবো না। কি রে, বল কবুল। তোর কষ্ট হচ্ছে না এইভাবে তোর ভাইকে কুরবানি দিতে? না, হচ্ছে না, এবার কবুল বল। তারপর আর কি, 3 বার কবুল বললাম। তারপর রাইসাকে কবুল বলতে বলল। রাইসার সাথে কবুল বলে ফেললো। ওর কবুল বলার স্পিড দেখে সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে। তারপর রাইসাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। আসার সময় রাইসা একটু কাঁদলো না। এটা মেয়ে নাকি অন্য কিছু? রাইসাকে আমার ঘরে নিয়ে যাওয়া হলো। এবার থেকে তো ওটাই ওর ঘর। এখন শুধু রাত হওয়ার অপেক্ষায় করছি। কেন অপেক্ষা করছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। বিয়ের প্রথম রাতেই বউ পিটামু ভাবতেই অবাক লাগছে। আমি আমার বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিচ্ছি। তা মামা, একটু পরে তো মারতে যাবে, প্রস্তুতি কেমন? কি মারতে যাব? ওই যে কি বলে বিড়াল। আজব, আজকে রাতে কি বিড়াল মানে নাকি? সেটা ভাবি বলে দিবে। এখন যাও, অনেক রাত হয়েছে, নিজের রুমে যাও। দেখ, তোদের কথা কিছুই বুঝতে পারলাম না। তো রুমে গেলে ঠিকই বুঝতে পারবি, এখন যা। দোস্ত,
আজকে কেন জানি রুমে যেতে ভয় করছে। ওই সবাই ওর হাত পা ধর। এই কি করছিস কি? আমার হাত পা ধরে রুমের ভিতর রেখে আসলো, তারপর বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। তোদের সবাইকে দেখে নিব। হঠাৎই কেউ একজন আমার পাশ হয়ে সালাম করতে লাগলো, সাথে সাথে পা সরিয়ে নিলাম। কি হলো? পা সরালে কেন? খবরদার, আমাকে স্পর্শ করবি না। কি বলছো? তুমি আমার স্বামী, তোমাকে স্পর্শ না করলে কাকে করব? চুপ, আমাকে স্বামী বলবেন না। হঠাৎই ও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আমি জানি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তার শাস্তি তুমি আমাকে যা দিবে তাই মাথা পেতে নিব। প্লিজ, শুধু আজকের রাতটা, এই রাত নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। দেখ, আপনার এইসব কথা শোনার সময় নেই আমার কাছে, ছাড়ুন আমাকে। এই বলে এক ধাক্কা দিলাম, ও মাটিতে পড়ে গেল, কান্না করতে লাগলো। আপনি যদি আমার কাছে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু খারাপ হবে। বলছিলাম কি, আমাকে কি ক্ষমা করা যায় না? না, যায় না। এই বলে একটা বালিশ নিয়ে মাটিতে একটা পাটি বিছিয়ে শুয়ে পড়লাম। এই কি, তুমি নিচে ঘুমাচ্ছ কেন? কারণ আপনার সাথে এক বিছানায় ঘুমানোর ইচ্ছে নেই। ওকে, আমিও দেখব কয়দিন আমার থেকে দূরে দূরে থাকতে পারো। এখন তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। আপনার তো মাটিতে ঘুমানোর অভ্যাস নাই। না থাকলেও এখন থেকে আগে সব অভ্যাস পাল্টে ফেলতে হবে। সেটা আপনার ইচ্ছা, আমিও দেখবো আপনি কত কষ্ট সহ্য করতে পারেন। তোমার জন্য সব সহ্য করতে পারবো। ওকে, এবার ঘুমিয়ে পড়ুন আর আমাকে ঘুমাতে দিন। আবারও বলছি, ভুল করেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। চেষ্টা করব, আমিও দেখব কতদিন আমাকে অবহেলা করতে পারবে। তারপর লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। রাইসার জন্য কষ্ট লাগছে, ওকে কষ্ট দিতে আমারও মন চাইছে না। হঠাৎই মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। আমার বুকের উপর ভারী কিছু অনুভব করতে লাগলাম। সে আর কেউ নয়, রাইসা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। কান্না করার কারণে ওর চোখ মুখ খুলে গেছে। ওকে সরাতে ইচ্ছে করছে না। না থাক, এখন আর ওকে সরাবো না, ঘুমিয়ে থাকুক। ওর কপালে একটা চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। সকালবেলা ওর আগে আমার ঘুমটা ভাঙলো, দেখলাম এখনো ও শুয়ে আছে। সাথে সাথে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ওর ঘুমটা ভেঙে গেল, আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। কি হলো? ফেলে দিলে কেন? আপনি কোন সাহসে আমার কাছে এলেন? তো কি হয়েছে? আমি না আসলে আর কে আসবে? আপনাকে বলেছিলাম না আমার কাছে না আসতে? এসেছেন ভালো কথা, আমায় জড়িয়ে ধরে ঘুমালেন কেন? তুমিও তো আমায় জড়িয়ে ধরে ঘুমালে। এই আমার সামনে থেকে জানতো, না হলে কিন্তু। কি মারবে? ঠিক আছে, মারো। এতে যদি তোমার রাগ কমে তাহলে আমি তোমার মার খেতেও রাজি। ধ্যাত, এই বলে রাগ দেখিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। বের হয়ে দেখি টেবিলের উপর চা রাখা। কি ব্যাপার, চা রাখলো? তুমি এখন বের হলে? আমি সেই কবে তোমার জন্য চা নিয়ে আসছি, এখন মনে হয় ঠান্ডা হয়ে গেছে। তো নিজে খেয়ে নিন। তোমার জন্য নিয়ে আসছি, তুমি খাও। আপনি ভাবলেন কি করে আমি চাটা খাবো? প্লিজ খেয়ে দেখো, নিজের হাতে তোমার জন্য বানিয়েছি। সরি। এই বলে নিচে চলে আসলাম। নাস্তা টেবিলে গিয়ে আম্মুকে ডাকলাম। কিরে, রাখছিস কেন? খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তোর বউকে বল কিছু বানিয়ে দিতে। আমার বউ কোথা থেকে এলো? তোকে কিন্তু এবার ঝাঁটার বাড়ি মারবো। কোথা থেকে রাইসা এসে বলল। দেখো না মা, আমি নিজের হাতে চাটা ওর জন্য বানিয়েছি, ও বলছে খাবে না। ও যা বলছে সত্যি তো? সত্যি। মা, তুমি চাটা ওকে দাও। বলছি তো খাবো না, ওকে আমার সহ্য হচ্ছে না। তুমি আমাকে চা শাস্তি দিবে তাই মাথা পেতে নিব, প্লিজ আমার সাথে এমন করো না। দেখ, ও না বুঝেই ভুলটা করে ফেলেছে, ওকে ক্ষমা করে দে। ওর ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। এখন কিছু খেতে দিবে কিনা বলো। আগে চাটা খা, ততক্ষণ আমি কিছু বানিয়ে আনছি। এই নাও। আম্মু রান্নাঘরে গেল, আমি রাইসার হাত থেকে চায়ের কাপটা নিলাম। তারপর উঠে জানালার কাছে সব চা বাইরে ফেলে দিলাম। এটা কি করলে? কেন, চা খেলাম। ও আর কোনো কথা না বলেই কান্না করতে করতে রুমে চলে আসলো। নাস্তা শেষ করে নিজের রুমে আসলাম। রাইসা বিছানা গোছাচ্ছে। বাহ, তাহলে কাজকাম কিছু শিখেছেন? শিখতে হয়। এখন যদি কোনো বড়লোক ছেলেকে বিয়ে করতেন তাহলে আর এই কাজ করতে হতো না। এটা তুমি ঠিক বলেছ, কিন্তু সেখানে এরকম ভালোবাসা পেতাম না। আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি এই সব কিছু চাই না, শুধু সারা জীবন তোমার পাশে থাকার সুযোগ দিলেই হবে। ভালোই কথা বলতে শিখেছে। রাজিয়া রুমে আসলো। কিরে তুই? ভাবি তোমাকে নাস্তা করতে ডাকছে। যাচ্ছি। তারপর রাইসা নিচে গেল। এতক্ষণ কি ও খালি পেটে ছিল? ছিল। তুই খাওয়ার পরই নাকি ও খাবে। ও,
আজকে তো বাবাও ওর হাতে চা খেয়ে অনেক প্রশংসা করছিল। এই তো ভালো হয়েছে। কেন, তুই খাসনি? না, খাইনি, দিয়েছিল খেতে, ফেলে দিয়েছি। তুই কি এখনো ওর উপরে রেগে আছিস? তোর কি মনে হয় এত সহজে সব ভুলে যাব? দেখ ভাই, আগে যা হয়েছে সব ভুলে যা। ও তোকে সত্যি সত্যি ভালোবাসে। সেটা আমিও জানি। তাহলে এমন করছিস কেন? এই 1 মিনিট, আমি তোর মতো পেতনির সাথে এত কথা বলছি কেন? এই যা তো, তোর মতো পাগলের সাথে কথা বলতে আমার বইই গেছে। রুম থেকে বের হ। এখন তো আর আমাদের সাথে কথা বলবেন না, বউয়ের সাথে বসে কথা বলবেন, তাই তো? ঠিক আছে, আমি ওকে পাঠাচ্ছি। তবে রে, দাঁড়া বলছি। রাজিয়া এক দৌড়ে চলে গেল। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বের হতেও পারছি না। এখন যদি রাইসা পাশে থাকতো। দেখ, আমিও কি সব ভুলভাল বকছি। ও তো এখন আমার বিয়ে করা বউ, কিন্তু আমি তো ওর উপর রেগে আছি, গালে হাত দিয়ে বসে আছি, জানালা দিয়ে বৃষ্টি দেখছি। এই যে মিস্টার, আপনার বউ মারা গেছে নাকি? এইভাবে গালে হাত দিয়ে বসে আছেন যে? আমার তো বউও নেই, তাহলে মরবে কোথা থেকে? রাইসা রেগে গেল। ভয় পেয়ে গেলাম, কারণ ও রাগলে যা খুশি তাই করতে পারে। এই কুত্তা, তাহলে বল আমি কে? কুত্তা? কি বললি? আমি কুত্তা? এই বলে আমার কলার ধরে বিছানায় ফেলে দিল। তারপর আমার গায়ের উপর উঠে বসলো, আমার গালে কামড় দিতে লাগলো। এই কামড় দিচ্ছেন কেন? নামুন বলছি। তুই বললি আমি কুত্তা, আর কুত্তারা তো কামড়ি দেয়, তাই না? এই বলে আবার কামড়াতে লাগলো। শেষবার বলছি, ছাড়ুন, না হলে। তোমার যা করার করে নাও। এই কথা বলার সাথে সাথে ওকে এক ধাক্কা দিয়ে বিছানায় থেকে নিচে ফেলে দিলাম। কি ভেবেছিস তুই এসব করলে আমি পুরনো সব ভুলে যাব? আচ্ছা তাহলে বলো, কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? কিছুই করতে হবে না, তুই শুধু আমার কাছে আসবি না। কেন এভাবে কষ্ট দিচ্ছ আমায়? বেশি ভালোবেসে ফেলেছি, এই জন্য এমন কষ্ট দিচ্ছ, তাই না? যে আমাকে বিশ্বাসই করে না, সে আবার আমায় কি ভালোবাসবে? মানুষ মাত্রই তো ভুল করে, আমিও না হয় করেছি, তাই বলে এত বড় শাস্তি দিবে আমায়? চুপ করে আছি। যা শাস্তি দেওয়ার দাও, তবু তোমার থেকে দূরে যেতে বলো না। ঠাস করে ওর গালে একটা চড় দিলাম। ও গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তোকে বলেছি না আমার থেকে দূরে থাকতে, তারপরেও জড়িয়ে ধরলি। রাইসা মাথা নিচু করে কান্না করছে। রুম থেকে বের হয়ে গেলাম, দরজার আড়ালে গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। ওর কান্না দেখে খারাপ লাগছে, তাই বাইরে চলে আসলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে আসলাম। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে আমি কিছু ভুল করছি। কেন, ভাবির সাথে কি কিছু হয়েছে নাকি? ওকে সবকিছু খুলে বললাম। দেখ, আমার মনে হয় রায়সা তোকে সত্যিই ভালোবাসে। ওকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। মেয়েটা সবকিছু ছেড়ে তোর জন্য এখানে পড়ে আছে। ও তো চাইলে তোর থেকে আরো ভালো ছেলে বিয়ে করতে পারতো, কিন্তু ও তোকে ভালোবাসে। কথাটা তুই ঠিক বলেছিস। ওর সাথে আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। ওকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। হঠাৎই কেউ একজন বলল, নবাবজাদা কোথা থেকে আসলেন? তাকিয়ে দেখি আব্বু। একটু বাইরে গিয়েছিলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়, তোর সাথে কথা আছে। জি আসছি। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। হঠাৎই কোথা থেকে রাইসা ওয়াশরুমে থেকে বেরিয়ে আসলো টাওয়েল পেঁচিয়ে। সরি, বুঝতে পারিনি। সরি মানে? তুমি কি পরপুরুষ নাকি? আমি আসছি। এই বলে যে দরজা খুলতে যাব, রাইসা আমার সামনে এসে দাঁড়ালো। সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। দেখুন, আমার ভালো লাগছে না, যেতে দিন। আমার দিকে তাকাও। না, তাকাবো না, ভয় লাগছে। ওকে, তাহলে যা করার আমিই করছি। কি করবেন? দেখতে থাকো। এই বলে ও আমার হাতটা ধরে ওর কোমরে রাখলো। তারপর 2 হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। তারপর আর কি, আমিও নিজেও জানি, কন্ট্রোল করতে পারলাম না আর কত দূরে দূরে থাকবো। দুজনকে পাগলের মতো কিস করছি। ওকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম। তারপর বাকিটা ইতিহাস। সবাই তো রাতে বাসর করে, আমি না হয় দিনে করি। এভাবে অনেকক্ষণ দুজনে ভালোবাসার সমুদ্রে সাঁতার কাটলাম। হঠাৎই কেউ একজন বাইরে থেকে দরজা ধাক্কাতে লাগলো। তাড়াতাড়ি খেতে আয়, ডাকছে। আসছি, যা তুই। এই ছাড়ো, এখন ডাকছে। ও আমার বুকে চুপটি করে শুয়ে আছে। আর একটু হয়ে যাক না? এই না, যা হয়েছে যথেষ্ট। আমার তো মন ভরেনি। এত আদর লাগবে না, এখন আসছে আদর দেখাতে। ওর গালে একটা চুমু দিয়ে বললাম, তুমিও তো আমাকে কষ্ট দিয়েছ, তাই একটু প্রতিশোধ নিলাম আর কি। বদ একটা, এখন চলো। তারপর দুজনেই নিচে আসলাম, খাবার টেবিলে বসলাম। হঠাৎই আব্বু বলল, বৌমা, তোমার গালে এটা কিসের দাগ?
এই রে, তখন যে ওর গালে চর মেরেছিলাম দাগটা এখনো আছে। ও যদি বলে দেয় আমি ওর গালে চর মেরেছি তাহলে আমার আর রক্ষা নেই। আসলে বাবা, কালকে রাতে আমার গালে একটা মশা বসেছিল, ওটা মারতে গিয়েই এমন হলো। আমার কিন্তু তা মনে হচ্ছে না। সত্যি বলছি। কথা ঘোরানোর জন্য বললাম, এই তোমরা কথা বলবে নাকি খাবে? সবাই খাওয়া দাওয়া করতে লাগলো। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। খাওয়া দাওয়া শেষে রুমে আসলাম, বিছানায় শুয়ে রইলাম। একটু পরে রাইসা আসলো। এভাবে কিছু সময় চলে গেল। রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। রাইসাকে বুকে নিয়ে শুয়ে পড়লাম। তা জনাব, আমার উপর রাগ কি এখনো আছে? না, নেই। এত সুন্দর একটা বইয়ের উপর কিভাবে রাগ করি বলো? থাক, এত পাম দিতে হবে না। চরটা খুব লেগেছে তাই না? থাক, এখন আর আদর দেখাতে হবে না। দেখাবো, 100 বার দেখাবো। যেই গালে চর দিলাম ওই গালে কিস করতে লাগলাম। থাক, তুমি সত্যিই পাগল। কেউ না করলেও আমি করব। আমার বউ আমি মারবো, আবার আদরও করব। তোমার কোনো সমস্যা থাকলে বলো। কিন্তু আপনার বউটা তো আমি। চুপ, এখন আর কথা নয়, ঘুমাও। তারপর ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ও আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। ব্যাস, এভাবে কিছুদিন চলে গেল। এখন আমি বাবার সাথে ব্যবসা সামলাই। বেশ হাসি খুশি ভাবেই আমাদের দিনকাল কাটছে। রাইসা তো আমাকে ছাড়া কিছু বুঝেই না। একদিন সবাই খাওয়ার টেবিলে বসলাম। বৌমা, বলছিলাম কি, আমাদের বয়স হয়েছে, আর কতদিন বাঁচবো তার কোনো ঠিক নেই। মরার আগে অন্তত নাতি নাতনির মুখ দেখে যেতে চাই। কথাটা কিন্তু তুমি ঠিকই বলেছো। কি বৌমা, আমাদের ইচ্ছা পূরণ করবে তো? রাইসা লজ্জায় কিছু বলছে না। এদিকে আমারও একই অবস্থা। তারপর কোনো মতে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। রুমে এসেই ও আমার বুকের উপর শুয়ে পড়ল। এই শোনো না। বলো। বলছিলাম কি, আমার এই ইচ্ছেটা পূরণ করতে চাই। ইচ্ছে মানে কি বলছো? আরে মা বলল যে, ওইটার কথা বলছি। এই বলে লজ্জায় আমার বুকে মুখ লুকালো। তাহলে আপনার একটা বেবি লাগবে তাই তো? লাগবে, অনেকদিন ধরেই এই কথাটা বলতে চেয়েছিলাম। ও, তাহলে তো আমার বউটাকে বেশি বেশি আদর করতে হবে। যা, এভাবে কেউ বলে নাকি? আমার লজ্জা করে না বুঝি? ওকে চলো, তাহলে আজকে তোমার সব লজ্জা ভেঙে দেই। তারপর ধীরে ধীরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। বাকিটা ইতিহাস।